থাইল্যান্ডের সাধারণ নির্বাচনের সঙ্গে গণভোটও চলছে আজ। জাপানে আগাম নির্বাচনের ভোট গ্রহণ চলছে, তাকাইচি জোটের জয়ের আভাস। রাশিয়ার তেল বাজার থেকে নিজেকে সরিয়ে নিচ্ছে নয়াদিল্লি। মার্কিন বাজারে ভারতীয় পণ্যের উপর শুল্ক কমাচ্ছে যুক্তরাষ্ট্র। কূটনৈতিক চাপ আর সামরিক হুমকির মধ্যে আলোচনায় বসেছে যুক্তরাষ্ট্র ও ইরান। 5টি কঠোর দাবি ট্রাম্পের। এবং ফিলিস্তিনি দমনে পুতিনের কাছে 10 লাখ রুশ ইহুদি চেয়েছিল ইসরায়েল। এহুদ বারাকের সাথে জেফ্রি এপস্টিনের গোপন অডিও ফাঁস। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে আপনাদের সঙ্গে আছে আমি আমরিন রিফা। পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডে আজ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। একই সঙ্গে সংবিধান নিয়ে গণভোট আয়োজন করা হয়েছে। রোববার স্থানীয় সময় সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হয়। তথ্যটি নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি নিউজ। দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে 9 এপ্রিলের মধ্যে ভোটের আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হবে। এরপর 15 দিনের মধ্যে নতুন সংসদকে স্পিকার ও প্রধানমন্ত্রী নির্বাচন করতে হবে। এদিকে এবারের নির্বাচনে মুখোমুখি হয়েছে গতবার সবচেয়ে বেশি ভোট পাওয়া জনপ্রিয় সংস্কারপন্থীরা এবং শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী হওয়ার রক্ষণশীল শিবির। জাপানে চলছে জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ। আজ স্থানীয় সময় সকাল 8টা থেকে ভোট দেওয়া শুরু করেন সাধারণ মানুষ। তথ্যটি নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এই নির্বাচনে সংসদের নিম্নকক্ষের 465 আসনের জন্য লড়াই করেছেন 1284 প্রার্থী। দেশটিতে আজ রাত 8টা পর্যন্ত ভোট গ্রহণ এবং রাত জুড়ে ভোট গণনা চলবে বলে জানান সংশ্লিষ্টরা। এদিকে গেল 23 জানুয়ারি দেশটির সংসদ ভেঙে দেন প্রধানমন্ত্রী সানাই তাকাচি। পরে 8 ফেব্রুয়ারি আগাম নির্বাচনের তারিখ ঘোষণা করেন তিনি। ওয়াশিংটন ও নয়াদিল্লির মধ্যে নতুন একটি বাণিজ্য চুক্তিতে নীতিগত ঐকমত্য হয়েছে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে মার্কিন বাজারে ভারতীয় পণ্যের উপর শুল্ক 50% থেকে কমে 18% নামার কথা। তবে এর বিনিময়ে যুক্তরাষ্ট্রের প্রধান শর্ত হল ভারত রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি বন্ধ করবে। এই ঘোষণার পর থেকে স্পষ্ট হতে শুরু করে মার্কিন নিষেধাজ্ঞা ও রাজনৈতিক চাপের মুখে ধীরে ধীরে রাশিয়ার তেল বাজার থেকে নিজেকে সরিয়ে নিচ্ছে নয়াদিল্লি। তবে এখানে খেলা দেখিয়েছে চীন। আরও জানাচ্ছেন আরাফাত ইয়াসার। 2022 সালের পর পশ্চিমা নিষেধাজ্ঞার সুযোগ নিতে ভারত রাশিয়ার অন্যতম বড় জ্বালানি ক্রেতায় পরিণত হয়েছিল। কম দামে বিপুল পরিমাণ তেল পেয়ে লাভবান হয়েছিল ভারতীয় শোধনাগারগুলো। কিন্তু যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সমঝোতার পথে হাঁটতে গিয়ে সেই অবস্থান বদলাচ্ছে দেশটি। ভারতীয় চাহিদা কমতেই রাশিয়ার তেল রপ্তানিতে তৈরি হয় অনিশ্চয়তা। বিশ্ব বাজার বিশ্লেষকেরা বলছেন ঠিক সেই শূন্যস্থান পূরণ করছে চীন। 2026 সালের জানুয়ারিতে চীন রাশিয়া তেল বাণিজ্য নতুন রেকর্ড গড়ে। সমুদ্রপথে রাশিয়ার রপ্তানি দাঁড়ায় দৈনিক 18,60,000 ব্যারেল, যার অর্ধেকের বেশি গেছে কোজমিনো ও সাখালিন বন্দর দিয়ে সরাসরি চীনে। এমনকি 2024 সালের নভেম্বরের পর প্রথমবারের মতো রাশিয়ার ইএসপিও গ্রেডের 100% রপ্তানি হয়েছে বেইজিংয়ে। মূলত দামের সুবিধাই এখন বড় চালিকা শক্তি। উরালস গ্রেডের তেল এখন ব্রেন্টের তুলনায় ব্যারেল প্রতি প্রায় $7 কম দামে পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে বাজার বিশ্লেষকেরা। তার উপর পরিবহন ও বিমার ঝুঁকি নিজের কাঁধে নিচ্ছে মস্কো। ফলে চীনা ক্রেতাদের কাছে রাশিয়ার তেল হয়ে উঠেছে তুলনামূলক নিরাপদ ও স্থিতিশীল। এছাড়া কৌশলগত দিক থেকেও লাভবান হচ্ছে চীন। ইরান ও ভেনেজুয়েলার মতো রাজনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ উৎসে সরবরাহ কমে যাওয়ায় রাশিয়া এখন বেইজিংয়ের সবচেয়ে নির্ভরযোগ্য বিকল্প। মাত্র 5 থেকে 6 দিনে কোজমিনো থেকে তেল পৌঁছে যাচ্ছে চীনা বন্দরে। ফলে মার্কিন নিষেধাজ্ঞার চাপে ভারত যেখানে রাশিয়ার তেল বাজার থেকে সরে যাচ্ছে, সেখানে সেই সুবিধা পুরোপুরি কাজে লাগাচ্ছে চীন। বিশ্লেষকদের মতে এতে রাশিয়াকে বিচ্ছিন্ন করার বদলে উল্টো আরও ঘনিষ্ঠ হচ্ছে মস্কো বেইজিং জ্বালানি সম্পর্ক, যার কৌশলগত লাভ শেষ পর্যন্ত যাচ্ছে চীনের ঝুলিতেই। আরাফাত ইয়াসার, আরটিভি। বহু অপেক্ষার পর গত শুক্রবার পরোক্ষ আলোচনায় বসেছে যুক্তরাষ্ট্র ও ইরান। ওমানের রাজধানী মাস্কাটে অনুষ্ঠিত এই আলোচনার আগে মধ্যপ্রাচ্যে বিশাল যুদ্ধজাহাজের বহর পাঠান সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কূটনৈতিক চাপ আর সামরিক হুমকির মধ্যেই ইরানকে আলোচনায় বসতে রাজি করানো হয়েছে।
তবে আলোচনার টেবিলে বসার শর্ত হিসেবে ইরানকে 5টি কঠোর দাবি দিয়েছে যুক্তরাষ্ট্র। বিস্তারিত আরাফাত ইয়াসারের রিপোর্টে। দীর্ঘদিনের উত্তেজনার পর অবশেষে আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্র ও ইরান। ওমানের রাজধানী মাস্কাটে অনুষ্ঠিত হয় এই পরোক্ষ আলোচনা। তবে আলোচনার আগে মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজের বিশাল বহর পাঠিয়ে শক্ত অবস্থানের বার্তা দেন ডোনাল্ড ট্রাম্প। সেই চাপের মধ্যেই আলোচনায় অংশ নিতে বাধ্য হয় তেহরান। ইসরায়েলি সংবাদ মাধ্যম মারিফ জানিয়েছে, আলোচনায় বসার আগে ইরানের সামনে 5টি প্রধান শর্ত তুলে ধরেছে যুক্তরাষ্ট্র। প্রথমত, ইরানের কাছে থাকা সমৃদ্ধকৃত প্রায় 400 কেজি ইউরেনিয়াম অন্যত্র সরিয়ে নিতে হবে। দ্বিতীয়ত, দেশটির পারমাণবিক অবকাঠামো সম্পূর্ণভাবে ধ্বংস করতে হবে। এছাড়া তৃতীয় ও চতুর্থ শর্ত হিসেবে ইরানের ব্যালিস্টিক মিসাইল সক্ষমতা ধ্বংস এবং মিসাইল উৎপাদন কর্মসূচি পুরোপুরি বন্ধ করার দাবি জানানো হয়েছে। পঞ্চম শর্তে বলা হয়েছে, সিরিয়া, ইয়েমেন, ইরাক ও লেবাননে ইরানের যেসব সশস্ত্র মিত্রবাহিনী রয়েছে তাদের প্রতি সব ধরনের সহায়তা বন্ধ করতে হবে। আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক গবেষণা সংস্থা চাথাম হাউসের পরিচালক ও প্রধান নির্বাহী ব্রনওয়েন ম্যাডোক্স বলেছেন, এই দাবিগুলোর মধ্যে সবচেয়ে কঠিন এবং ইরানের জন্য সবচেয়ে স্পর্শকাতর শর্ত হল ব্যালিস্টিক মিসাইল ধ্বংসের দাবি। তার মতে, এই মিসাইলই ইরানের একমাত্র প্রতিরক্ষা ঢাল। এগুলো ছাড়া ইরান কার্যত ইসরায়েলের আকাশ শক্তি ও যুক্তরাষ্ট্রের স্টিলথ বম্বারের সামনে পুরোপুরি উন্মুক্ত হয়ে পড়বে। বিশ্লেষকদের মতে এই 5টি শর্ত এমনভাবে দেওয়া হয়েছে যা মানা ইরানের পক্ষে প্রায় অসম্ভব। আর এই শর্ত প্রত্যাখ্যানের অর্থই হতে পারে নতুন করে সামরিক সংঘাত। বর্তমান পরিস্থিতিতে ইরান শর্ত না মানলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দ্বিতীয় দফা হামলার আশঙ্কা ক্রমেই জোরালো হচ্ছে। আরাফাত ইয়াসার, RTV। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের প্রকাশক প্রধান নির্বাহী কর্মকর্তা উইলিয়াম লুইস পদত্যাগ করেছেন। সম্প্রতি সংবাদ মাধ্যমটি 300 সাংবাদিক ছাঁটাই করে। এরপর থেকে উইল লুইস সমালোচনার মুখে ছিলেন। এর সাথে পত্রিকাটির আর্থিক বিষয় নিয়ে তোপের মুখে পড়েন তিনি। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার পদত্যাগের ঘোষণা দেন উইল লুইস। উইল লুইস স্টাফদের কাছে খুবই ছোট একটি নোটের মাধ্যমে পদত্যাগের কথা জানান। তিনি পত্রিকার মালিক ও বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি জেফ বেজোসকে ধন্যবাদ জানান। এমনকি ওয়াশিংটন পোস্টের ভবিষ্যতের জন্য এই কঠিন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি। জানা যায়, তার পরবর্তীতে ভারপ্রাপ্ত প্রকাশকের দায়িত্ব পালন করবেন জেফ ডি অনোফিও। হাজার মাইল দূরে থেকেও মাটির টান ভোলেনি প্রবাসী বাঙালিরা। বাংলার শীতের ঐতিহ্যবাহী পিঠার স্বাদ আর সংস্কৃতির উষ্ণতায় নিউ ইয়র্কের মিলন মেলায় পরিণত হলো ঠিকানা পিঠা উৎসব। জ্যাকসন হাইটসে দিনব্যাপী এই বর্ণাঢ্য আয়োজনে প্রবাসে বাংলা ঐতিহ্য, সংস্কৃতি ও সামাজিক বন্ধনের এক অনন্য উদযাপন দেখা গেছে। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ঠিকানা পিঠা উৎসব। নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে প্রবাসে বাংলার ঐতিহ্যবাহী পিঠা সংস্কৃতি ও সাংস্কৃতিক চেতনাকে উদযাপন করতে অনুষ্ঠিত হয়েছে এই উৎসব। স্থানীয় সময় শনিবার জ্যাকসন হাইটসে অবস্থিত ঠিকানা কমিউনিটি হাবে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসবটি সফলভাবে শেষ হয়। উৎসবে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠিকানা গ্রুপের চেয়ারম্যান এম শাহিন, রিভারের প্রতিষ্ঠাতা ও সিইও রুহিন হোসেন এবং রিভারের কো-ফাউন্ডার ও ঠিকানা গ্রুপের সিইও মুশরাত শাহিন অনুবা। অতিথিদের বক্তব্যে প্রবাসে বাংলা সংস্কৃতি ও সামাজিক বন্ধন অটুট রাখার গুরুত্ব তুলে ধরা হয়। আর উপস্থিত ছিলেন পিঠা উৎসবের কনভেনার আবির আলমগীর। আজকের এই কনকনে ঠান্ডার মধ্যে যারা অনেকটা যুদ্ধ করে শুধু আন্তরিকতা এবং মায়া এবং মহব্বতের টানে আজকের এই ঠিকানা আয়োজিত উৎসবে সবাই এখানে উপস্থিত হয়েছেন। এটা ছোট্ট একটি উদ্দেশ্য। সেই উদ্দেশ্যটা হলো এই কমিউনিটির মধ্যে আমাদের বন্ধনটাকে আরো সুদৃঢ় করা। একটা পিঠার
পেছনে আমাদের সংস্কৃতি, সাহিত্য, অনেক কিছুই আমরা ধারণ করি। আমরা এই পিঠা উৎসবের মধ্য দিয়ে, যেহেতু বাঙালির সংস্কৃতির একটি বিশেষ অংশ, সেই হিসাবে এই উৎসবটা আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ব্ল্যাক ব্যান্ডের সাবেক ভোকালিস্ট রক তারকা জন কবির। জন কবিরের উপস্থিতিতে পুরো উৎসব প্রাঙ্গণ হয়ে ওঠে উৎসবমুখর। উৎসবের শেষ পর্বে আয়োজিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী শাহ মাহবুব। পরবর্তীতে মঞ্চে গান পরিবেশন করেন রুহিন হোসেন ও জন কবির। অনুষ্ঠানের শেষ ভাগে গান পরিবেশন করেন প্রতীক হাসান। ঠিকানা পিঠা উৎসব প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলার ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি কমিউনিটির মাঝে সম্প্রীতি ও সৌহার্দ্য আরও সুদৃঢ় করেছে। সফল এই আয়োজনের মধ্য দিয়ে ঠিকানা গ্রুপ প্রবাসে বাংলা সংস্কৃতি চর্চার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে, এমনটাই মত আগতদের। ইমতিয়াজ আহমেদ, RTV। চরম শীত আর জমাট বরফ, যেখানে তাপমাত্রা নেমে যায় -50 ডিগ্রিতে, সেখানে চলছে এক ভয়ঙ্কর লড়াই। রাশিয়ার সাইবেরিয়ান অঞ্চলে ইয়াকুতিয়ায় বরফে ঢেকে থাকা জাহাজ থেকে বরফ কাটছেন বিশেষজ্ঞ আইস কাটাররা। প্রাণের ঝুঁকি নিয়ে কিভাবে এই কাজ করছেন তারা, সে ব্যতিক্রমী আর ঝুঁকিপূর্ণ কাজের কথাই জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। রাশিয়ার সাইবেরিয়ান অঞ্চল ইয়াকুতিয়ার তীব্র শীতে জমে থাকা বরফের কবল থেকে জাহাজগুলোকে এভাবেই মুক্ত করছেন আইস কাটাররা। পুরো আর্কটিক বরফ কেটে জাহাজের নিচের অংশ পরিষ্কার করছেন তারা। বহর সংরক্ষণ এলাকায় কিরিল গিজাতুলিন নামের এই আইস কাটার নেতৃত্ব দিচ্ছেন এ ব্যতিক্রমধর্মী আর ঝুঁকিপূর্ণ কাজে। তাপমাত্রা যত কম থাকে কাজ তত সহজ হয়। -50 ডিগ্রি সেলসিয়াসে কাজ করলে ঘাম কম হয়, তাই শরীরও কম ক্লান্ত হয়। তবে এই কাজটি মোটেও কোনো সহজ কাজ নয়। বরফের নিচে লুকিয়ে থাকা বিপদের কারণে যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। বরফের গভীরতা ঠিকমতো না মাপলে গর্তে ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে। আরেকটা বড় ঝুঁকি হলো বরফের নিচে থাকা বাতাসের বুদবুদ। চাপের কারণে সেগুলো ফেটে গেলে হঠাৎ পানি উঠে আসে। সময় মতো বন্ধ করতে না পারলে পুরো কাজ আবার নতুন করে শুরু করতে হয়। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার হলো কাইলুস্কা। এটি এক ধরনের আইস পিক। আমরা একে মজা করে গণবিধ্বংসী অস্ত্র বলি। এর সঙ্গে ব্যবহার করি চেইনস বা ইলেকট্রিক করাত। আইস কাটিং হলো রাশিয়ার উত্তর অঞ্চলে ব্যবহৃত একটি বিশেষ শীতকালীন মেরামত পদ্ধতি। ধাপে ধাপে বরফ কেটে জাহাজের তলদেশ পর্যন্ত পৌঁছানো হয়। এতে ড্রাই ডক ব্যবহার ছাড়াই প্রোপেলার, স্টিয়ারিং গিয়ার ও হালের মেরামত সম্ভব হয়। আর এই কঠিন কাজটি করতে হয় ভয়াবহ ঠান্ডার মধ্যেই। চরম শীতের বিরুদ্ধে লড়াই করে রাশিয়ার ইয়াকুতিয়ার বরফের রাজ্যে এভাবেই সচল রাখা হচ্ছে নৌযান চলাচলের প্রস্তুতি। ইমতিয়াজ আহমেদ, RTV। ফিলিস্তিনের জনসংখ্যার ভারসাম্য বদলাতে এবং উগ্রপন্থী ইহুদিদের প্রভাব কমানো নিয়ে প্রয়াত কুখ্যাত যৌন নিপীড়ক জেফ্রি অ্যাপস্টেইনের সঙ্গে কথা বলেছিলেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক। অ্যাপস্টেইনের সঙ্গে অডিও বার্তা থেকে বোঝা গেছে ইসরায়েলের জনসংখ্যাগত কাঠামো বদলানোর চেষ্টা নিয়ে আলাপ করেছিলেন অ্যাপস্টেইন ও এহুদ বারাক। এ সময় আরও 10 লাখ রুশ অভিবাসী ইসরায়েল নিতে পারে বলে জানানো হয়। আরও জানাচ্ছেন ইমরুল হাসান। গেল সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ কুখ্যাত যৌন নিপীড়ক জেফ্রি অ্যাপস্টেইনের বিপুল সংখ্যক নথিপত্র প্রকাশ করে। এতে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক ও অ্যাপস্টেইনের অডিও রেকর্ডিংও ছিল। অ্যাপস্টেইনকে তৎকালীন ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানিয়েছিলেন ইসরায়েলের আরও 10 লাখ রুশভাষী অভিবাসী প্রয়োজন। তার ভাষায়, আগের তুলনায় এখন কর্তৃপক্ষ আরও বাছাই করে অভিবাসী নিতে পারে এবং অনেক বেশি কার্যকরভাবে মান নিয়ন্ত্রণ করা সম্ভব। এতে অধিকৃত ফিলিস্তিনের জনসংখ্যার প্রভাব কমানোর চেষ্টার কথা যেমন উঠে এসেছে, তেমনি ইহুদি সমাজের ভেতরে প্রথিত বর্ণবাদী মানসিকতারও ইঙ্গিত পাওয়া গেছে বলে মন্তব্য করেছেন সমালোচকেরা। অ্যাপস্টেইনের সঙ্গে তারিখবিহীন এক বৈঠকে সাবেক ইসরায়েলি নেতা বলেন, তার দেশ সহজেই আরও 10 লাখ রুশভাষী অভিবাসী গ্রহণ করতে পারে, যা স্পষ্টতই শ্বেতাঙ্গ স্ল্যাব জনগোষ্ঠীর প্রতি ইঙ্গিত। 1948 সালের মে মাসে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। এর আগে এবং রাষ্ট্র গঠনের প্রাথমিক বছরগুলোতে অভিবাসনের প্রধান উৎস ছিল
পূর্ব ইউরোপের আশকেনাজি ইহুদি এবং মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা থেকে আসা সেফারদি ইহুদিরা। প্রকাশিত অডিওতে ইহুদ বারাককে সেফারদি ইহুদিদের নিয়ে অবমূল্যায়নমূলক মন্তব্য করতে শোনা যায়। তিনি বলেন, ইসরায়েল যথাসাধ্য করেছে উত্তর আফ্রিকা থেকে, আরব দেশগুলো থেকে, যেখান থেকে হোক ইহুদিদের আনা হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে 2009 সাল পর্যন্ত প্রায় 10 লাখ সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রের অভিবাসী ইসরায়েলে ঢুকেছে। তাদের রাজনৈতিক প্রবণতা ছিল ডানপন্থার সঙ্গে মিল রেখে চলা। আমি মনে করি আমাদেরকে বিয়ে, মরদেহ সৎকার এবং অন্যান্য বিষয়ে অর্থোডক্স রেবাইতন্ত্রের একচ্ছত্র আধিপত্য ভাঙতে হবে। একই সঙ্গে একজন ইহুদির সংজ্ঞা নির্ধারণের ক্ষেত্রেও এই আধিপত্য ভাঙতে হবে। ইসরায়েলের সরকার বহু দশক ধরে দেশটিতে অভিবাসন উৎসাহিত করে এসেছে। বিশেষ করে মার্কিন ও ফরাসিদের স্বাগত জানানো হয়। অনেকে অবৈধ বসতি স্থাপন করে অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি জমির উপর আধিপত্য বিস্তারের সঙ্গে যুক্ত হয়ে যায়, যেখানে তাদের আগের কোনো সম্পর্ক নেই। ইমরুল হাসান, RTV। সংবাদ শেষ করব চীনের ইউনান প্রদেশের ওয়েটল্যান্ড পার্কের মনোমুগ্ধকর ফুলের গল্প দিয়ে। রঙার সুবাসে ভরা এ যেন এক রূপকথার রাজ্য, যেখানে ফুলে ফুলে ফুটে উঠেছে শিল্প। বলছি চীনের ইউনান প্রদেশের দোনান ওয়েটল্যান্ড পার্কের ফুলের তৈরি বিশাল এক ময়ূরের কথা, যা এখন দর্শনার্থীদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু। প্রকৃতি আর শিল্পের মেলবন্ধনে কুনমিংয়ের এই রূপকথার পর্যটকদের নতুন এক ঠিকানা। প্রকৃতি আর সৃজনশীলতার সেই গল্পের কথাই জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। চীনের ইউনান প্রদেশের কুনমিং শহরের দোনান ওয়েটল্যান্ড পার্ক যেন এক রূপকথার রাজ্য। নানা রঙের ফুলে সাজানো বিশাল এক ময়ূর মুহূর্তেই মুগ্ধ করছে দর্শনার্থীদের। প্রায় 130 প্রজাতির প্রস্ফুটিত ফুল দিয়ে তৈরি বিশাল এই ময়ূরটি পার্কের মূল আকর্ষণ। চারপাশে ফুলের সমুদ্রে গড়ে তোলা হয়েছে দৌড়ানো ঘোড়া, প্রজাপতি আর মৌমাছির মতো নান্দনিক নকশা, যা পুরো পরিবেশকে করে তুলেছে আরও বেশি প্রাণবন্ত। এই ফুলের সমুদ্র দেখে আমি সত্যি অবাক হয়েছি। আজকের আবহাওয়াটাও খুব সুন্দর। শিশু থেকে বয়স্ক সবার জন্যই এখানে হাঁটতে আসাটা দারুণ এক অভিজ্ঞতা। অনেক দর্শনার্থীর কাছে এ সৌন্দর্য এতটাই মোহনীয় যে একবার দেখে যেন মন ভরে না। আমি এই ফুলের ময়ূর বাগানটা ভীষণ ভালোবাসি। কয়েকদিন আগেই এসেছিলাম, এত সুন্দর লেগেছিল যে আবারও ফিরে এসেছি। পুরো দিনটা দারুণ কেটেছে। ফুলের এ রাজ্যে দূর দূরান্ত থেকেও ছুটে আসছেন পর্যটকরা। প্রথমবার আমি এখানে এসেছি। এত দূর থেকে এসে অভিজ্ঞতাটা অসাধারণ লেগেছে। বন্ধু, সহকর্মী আর পরিবারের সবাইকে আমি এখানে আসার পরামর্শ দেব। মৃদু আবহাওয়ার কারণে কুনমিং চীনের চিরবসন্তের নগর হিসেবে পরিচিত, আর সে আবহাওয়াই সম্ভব করে তুলেছে এমন মনোমুগ্ধকর ফুলের শিল্প। ইমতিয়াজ আহমেদ, RTV। আর এর সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। RTVর সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান RTVর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।